বৃন্দ, মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে বলা যায় সকল পত্রপত্রিকা এবং মিডিয়ায় কয়েকটা নিউজ একেবারে হেডলাইন করেছে। তার মধ্যে একটা হলো ইলিয়াস আলীকে, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কিভাবে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, গুম করা হলো, কিভাবে হত্যা করা হলো, এটা একটা সিরিজ নিউজ হয়েছে। আর একটা হলো গতকালকে গাইবান্ধার সাগাটায় বনারপাড়া ইউনিয়নের একটি স্কুলের কমিটিকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের ওই ইউনিয়নের সভাপতিকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এটা একটা নিউজ। আর একটা নিউজ হয়েছে, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, যে একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়ে আবার মুসলিকা দিয়ে উনি ছাড়া পেয়েছেন। তা আমার আজকের পয়েন্ট অফ অর্ডারের বিষয় হলো গাইবান্ধার যে ঘটনাটি ঘটেছে, একটা স্কুলের কমিটিকে কেন্দ্র করে হেডমাস্টারের উপর আক্রমণ হয়েছে। এই ছেলেটা ওখানে ছিল, এ কারণে সে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আর ওইখানেই ছাত্র দল, যুব দল এরা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় না। সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। আমি আজকের এই মাননীয় মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, অবিলম্বে, আমি প্রথমে তো তীব্র নিন্দা জানাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে এবং আমরা অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তারের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের না, খুনিরা খুনি, যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি আগেও বলেছি এটি কোনো পয়েন্ট অফ অর্ডার নয়। পয়েন্ট অফ অর্ডার হয় সংসদে চলমান কোনো বিষয়ের উপরে যদি আপনি মনে করেন তখন দাঁড়াতে পারেন যে এই জিনিসটা ভুল হচ্ছে। দ্বিতীয়ত হলো সংসদ কার্যের ব্যবস্থাপনার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা, কোনো যেই ইস্যুটার উপরে চলমান আছে সংসদ, সেটা ঠিকমতো হচ্ছে না, সংসদের রীতি ব্যর্থ হয়েছে, এই ধরনের বিষয় নিয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো যায়। সংবাদপত্রের কাটিং এর উপর পয়েন্ট অফ অর্ডার হয় না। তারপরেও যদি আপনি মনে করেন কোনো বিষয় গুরুত্বপূর্ণ, নোটিশ দিবেন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, সেটা আমরা দেখতে পারি। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমরা 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে আলোচনায় ফিরে যাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি 1, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরে এই বাজেটের উপরে আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আসন 125 ঝালকাঠি 1 বাংলাদেশের একটি আলোচিত আসন থেকে নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে এসে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝালকাঠি 1 আসনের সচেতন ভোটারদের, যারা এই নিরপেক্ষ নির্বাচনে ভোটের মধ্যে আমাকে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মাননীয় স্পিকার বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে 1991 সালে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে
যিনি সংসদীয় গণতন্ত্রের রূপ দিয়ে মুক্তিকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান বাজেট এটিও একটি দেশের মানুষের ঠিক একইভাবে সকল মানুষের গত 17 বছরের আন্দোলনের ফসল। আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে নেওয়ার পরে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, আমি বলবো এটি বিশাল অঙ্কের কোনো বাজেট নয়। 2026-27 অর্থ বছরে যে বাজেট এসেছে, এটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের নির্বাচনী ইশতেহার ছিল, আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফার যে ইশতেহার আমাদের সংসদ নেতা বিএনপির চেয়ারপারসন হিসাবে দিয়েছিলেন, তার প্রতিফলন এই বাজেট আগামী বাংলাদেশের শোষিত বঞ্চিত অপময় মানুষের একটি কালজয়ী সনদ হিসাবে আমাদের মাঝে বিরাজ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশকে একটি মানবীয় রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, তার প্রতিফলন ঘটেছে এই বাজেটের মধ্যে। এই বাজেট সম্পর্কে যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি, জনকল্যাণের জন্য আমরা প্রতিটা বাজেটের পরেই দেখি বাজারে মূল্য বৃদ্ধি, কিন্তু এই প্রথম বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বাজেটের প্রতিফলন বাজারে কোনোভাবেই কোনো দ্রব্যমূল্য দাম বাড়েনি, বরং কোনো কোনো ক্ষেত্রে কমা উচিত। কারণ যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, আমাদের নিত্য পণ্য দ্রব্যের উপরে 5% সম্পূরক শুল্ক কমিয়ে 0.5% নিয়ে এক বিশাল পদক্ষেপ নিয়েছেন, যার প্রতিফলন আমরা প্রতি বছর রোজার মাসে যেভাবে বাজারের অগ্নিমূল্য হয়, আমরা বিশ্বাস করি আগামী দিন সেই ধরনের রূপ আমাদের দেখতে হবে না। মাননীয় স্পিকার, এই বাজেট যদি আমরা দেখি, আমাদের 31 দফায় যেরকম নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, ঠিক একইভাবে এই বাজেটে মানুষ যেভাবে উপকৃত হতে পারে, কতটা মানবীয় হলে আমরা বুঝি যে আমাদের একটি কঠিন ব্যাধি হার্ট রোগের জন্য রিংয়ের যে শুল্ক কমিয়েছে, মানুষ উপকৃত হবে। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আমরা যে লেন্স ব্যবহার করি, সেখানেও এই বাজেটে শুল্ক কমিয়ে আমাদেরকে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। মাননীয় স্পিকার, সময় কম, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, কারণ আপনি জানেন আমি একটি বিতর্কিত এলাকা থেকে এসেছি। মাননীয় স্পিকার, আমার জনসাধারণের কথা বলতে হবে, একটি অনুন্নত এলাকা থেকে এসেছি। মাননীয় স্পিকার, আমরা বলি গত 17 বছর আমরা দেখেছি এই বাজেটে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম ইমাম মুয়াজ্জিনদের জন্য বাজেট রাখা হয়েছে, যেটা ইতিপূর্বে কখনোই রাখা হয়নি। গত 17 বছর আমরা দেখেছি এদেশের ইমাম সমাজকে কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছে। আমরা দেখেছি সেই শাপলা চত্বরে আমাদের মাদ্রাসার ছাত্রদের বিনা অপরাধে রাতে লাইট বন্ধ করে কিভাবে নির্যাতন এবং কিভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের দিকে যদি তাকাই, তাহলে আমরা বুঝবো এই বাজেট যেভাবে সকল মানুষের জন্য কাজ করছে, ঠিক একইভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের, যদি আমরা ইসলাম যারা নিয়ে চর্চা করে তারা কওমি মাদ্রাসা, এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব কওমি মাদ্রাসার জন্য বাজেট রাখতে হবে। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমি কয়েকদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সদস্য 1 মিনিট দেওয়া হলে 1 মিনিটে শেষ করেন। 2 মিনিট। আচ্ছা মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পরে ধর্ম থাকলেই যেভাবে ইসলাম নাম হলেই যেভাবে ইসলাম ধর্মের সে সত্তাধিকারী হয় না, ঠিক একইভাবে যে ব্যাংক নামের মধ্যে ইসলাম রেখেছে তারাই ইসলামের
সকল ধারক বাহক নয়। যে রাজনৈতিক দলটি নিজেদেরকে নামের আগে বা পরে ইসলাম শব্দ বলে তারাই ইসলামের সব জায়গায় নিয়ন্ত্রক এমন নয়, কিন্তু আমরা বরং দেখেছি গত ইসলামের নামে যারা রাজনীতি করেন গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার বিড়ির শুকটানের মধ্য দিয়েও তারা বলেছে যে সকল পাপ মওকুফ হওয়া যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা এই ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি এই মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার জন্য দুই একটি কথা বলবো। আমার এলাকায় এর আগেও আমি বলেছিলাম একটি থানা সদর মেডিকেল হাসপাতাল নাই। আমরা 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি হচ্ছে সেটা আমরা কাঠালিয়া উপজেলা সদরে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাস্তাঘাট অত্যন্ত খারাপ অবস্থা, নদী ভাঙন, এগুলো রক্ষা করার জন্য কাজ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছি, মাদক অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। থানায় গাড়ি নাই, আসবাবপত্র নাই, সুতরাং মাদক আমাদের সমাজকে যেভাবে ধ্বংসের দিকে টেনে নিয়েছে, পুলিশকে আরো সুযোগ সুবিধা দিয়ে এই মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, সময় যেহেতু নাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আবার যখন সময় পাবো এলাকার মানুষের পক্ষে কথা বলবো। ধন্যবাদ। পরবর্তী বক্তা মুসাম্মদ নুসরত তাবাসসুম জ্যোতি, মহিলা আসন 50। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে বক্তব্য রাখছি। শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবার, আমার দল এবং আমার সহযোদ্ধাদের প্রতি, এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের পর্যন্ত যতজন মহাত্মা দেশপ্রেমিক এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলা তাদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমার কিছু কথা বলে নিতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি শেষ করেছি। যদি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সংযুক্ত না থাকতাম, যদি জুলাই গণ অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশ না হতাম, কিংবা যদি আমার দল আমাকে মনোনীত না করত, তাহলে হয়তো আজ আমি এই সংসদে দাঁড়িয়ে থাকতে পারতাম না। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। মাননীয় স্পিকার, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতি বছর আত্মহত্যার হার 11,000-এর অধিক, যার মধ্যে প্রায় 65% তরুণ তরুণী। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের জন্য সরকারের নানান প্রকল্প রয়েছে, ভর্তুকি রয়েছে, আর চাকরিজীবীদের জন্য রয়েছে পে স্কেল, বোনাস, কিন্তু এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে শুধুমাত্র অবমাননা, অবহেলা, অসম্মান। এমনকি যে বাজেটকে বলা হচ্ছে স্বপ্ন দেখার বাজেট, যে বাজেটের দর্শন নাকি সবার আগে বাংলাদেশ, এই বাজেটেও এই অবহেলিত গোষ্ঠীর জন্য নেই কোনো সুস্পষ্ট রূপরেখা। মাননীয় স্পিকার, এই সংসদে আমি কার প্রতিনিধিত্ব করি? এই সংসদে আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ, যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে যায়, দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। মাননীয় স্পিকার, এই দেশ তাদেরকে কোনো সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না, তাদের নাগরিক হিসেবে আত্মসম্মান রক্ষায় কোনো ব্যবস্থা নেই, কোনো প্রস্তাবনা নেই। মাননীয় স্পিকার, আজ জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত নেই। আমি শিক্ষিত বেকার তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনার সমালোচনার বাইরেও সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন। এই বিপুল কর্মক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমি কিছু প্রস্তাবনা রাখতে চাই।
বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা 4 লক্ষাধিক। সরকারি অফিস আদালতে পর্যাপ্ত লোকবল নেই। এই ক্ষেত্রে স্থায়ী জনবল নিয়োগের আগ পর্যন্ত চুক্তিভিত্তিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পার্ট টাইম কাজের সুবিধা করে দেওয়া যেতে পারে। এটি যেমন তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, তেমন তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দেবে। আবার সরকারও লোকবল সংকট থেকে মুক্তি পাবে। মাননীয় স্পিকার, দক্ষ মানব সম্পদ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে, কিন্তু বর্তমান যুগটাই টেকনোলজির যুগ। এই বিশ্বায়নের যুগে পুরো পৃথিবী মার্কেট প্লেস। যুগের সাথে তাল মিলাতে শিক্ষিত তরুণদের জন্য অন্যান্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সরকারের উচিত সরকারি ইনভেস্টমেন্টে ফ্রিল্যান্সিং ট্রেনিং এর উপরে গুরুত্ব আরোপ করা। এতে তরুণরা স্বনির্ভর হবে, তাদের হাত ধরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসবে এবং বেকারত্বের পরিমাণ কমে আসবে। আমি অনুরোধ জানাবো এই সমস্ত শিক্ষিত বেকার তরুণদের কথা গুরুত্বের সাথে মাথায় রাখার জন্য, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে তার অন্যতম চালিকা শক্তি ছিল এই সমস্ত তরুণরাই। মাননীয় স্পিকার, জুলাইয়ের কথা মনে করিয়ে দিতে চাই, বছর ঘুরে জুলাই কিন্তু পুনরায় সমাগত। 2024 সালের এই জুলাই মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়ানোর জন্য। 2 বছর পরেও কিন্তু সেই স্বৈরাচারের বিষ দাঁত আমরা ভাঙতে দেখিনি। এখনো তাদের সন্ত্রাস চারিদিকে জারি রয়েছে, এখনো তারা জোর গলায় হুমকি দেয়। এত এত মানুষ হত্যার জন্য তারা বিন্দুমাত্র অনুতপ্ত না। খুনি হাসিনা তার সিংহাসন টিকিয়ে রেখেছিল কালচারাল ফ্যাসিস্টদের কাঁধে পা দিয়ে। মাননীয় স্পিকার, এই সমস্ত কালচারাল ফ্যাসিস্টদের মোকাবেলা করার জন্য আমাদেরকে নিজস্ব দেশীয় কালচার এবং ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে হবে। আমরা হাসিনার আমলে দেখেছি মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সংস্কৃতির প্রতিটি অঙ্গন তারা দখল করে নিয়েছিল। আমরা কিন্তু সেই পরিমাণ এফোর্টটা দিচ্ছি না। মাননীয় স্পিকার, আচ্ছা, আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। 2 মিনিট পর্যাপ্ত নয়, আমি অন্তত 3 মিনিট সময় আমাকে দিতে হবে। আচ্ছা বলেন। আমি প্রস্তাব রাখছি জুলাই গণ 3 মিনিট দেন ওনাকে। আমি প্রস্তাব করতে চাই জুলাই গণ অভ্যুত্থান সহ স্বাধীনতা পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক। রাষ্ট্রীয় অর্থায়নে নাটক, চলচ্চিত্র, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন করা হোক এবং একই সাথে এই বাজেটে বাংলাদেশের লোক সংস্কৃতিকে সংরক্ষণ করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করব। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রাণ ও প্রকৃতির প্রতি দায়ভার আমরা বোধ করি। আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যা উপকূলের পাহারাদার হিসেবে প্রতি বছর আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। আমি প্রস্তাব করতে চাই সুন্দরবন সহ বাংলাদেশের প্রধান 3টি বনাঞ্চলের বিরল প্রজাতির বন্যপ্রাণীদের রক্ষার জন্য যেন বন অধিদপ্তরের বাজেট বৃদ্ধি করা হয়। একই সাথে জানিয়ে রাখি, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং বাঘ সংরক্ষণ প্রকল্প দুটি এই বছরই শেষ হচ্ছে। পুনরায় সকল বন্য পশুদের রক্ষার জন্য একটি যেন সুন্দর প্রকল্প নেওয়া হয় এবং প্রাণ ও বৈচিত্র্য গবেষণার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাননীয় স্পিকার, প্রাণ ও প্রকৃতির রক্ষার পাশাপাশি আমাদের দূষণমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রয়োজন। স্বনির্ভরতার লক্ষ্যে চালিত বাংলাদেশের শিল্পোৎপাদন সহ অন্যান্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের গ্যাসের মজুদের উপরে নির্ভরশীল অনেকাংশেই। বাংলাদেশে গ্যাসের মজুদ দিনকে দিন কমে আসছে এবং আমরা মার্কিন ইরান যুদ্ধের সময় দেখেছি জ্বালানি খাতে আমদানি নির্ভর হওয়াটা কতটা বিপজ্জনক। 2026-27 অর্থ বছরের জন্য নির্দিষ্ট করে কোনো নবায়নযোগ্য জ্বালানির সুস্পষ্ট রূপরেখা আমি পাইনি। 2030-2050 দুটি লক্ষ্যমাত্রার পরিকল্পনা আমি দেখেছি, কিন্তু এই বছরের জন্য আমি প্রস্তাব করতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোতে রুফটপ সোলার প্যানেল বিতরণ কিংবা ভর্তুকি মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া উপজেলা ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিস আদালতগুলোতে সোলার বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডের উপরে চাপ কমবে। মাননীয় স্পিকার, আমি আমার সর্বশেষ মিনিটটি ব্যবহার করতে চাই আমার নির্বাচনী আসনের দুটো কথা বলে। আমি সীমান্তবর্তী এলাকায় জন্মগ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মেয়ে। আমার উপজেলাতে আমার নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, কিন্তু
আমি যে দাবিটি করতে চাই সেটি আমাদের দৌলতপুরবাসীর প্রাণের দাবি। দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা প্রাগপুর এবং ওই পাশের শিকারপুর, এই স্থলবন্দরটি গত 1 যুগ ধরে আমরা চেয়ে আসছি। প্রাগপুর থেকে কলকাতার দূরত্ব মাত্র 120 কিলোমিটার এবং জাতীয় মহাসড়ক বাংলাদেশ মাত্র 20 কিলোমিটার দূরে। এখানে স্থলবন্দর প্রকল্পটি গত 1 যুগ ধরে আটকে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের খুব বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি, পদ্মা নদীর ভাঙনে ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া একটি বৃহত্তর জাতির কথা চিন্তা করে আমাদের জন্য স্থলবন্দরটি দেওয়া হোক মাননীয় স্পিকার। একই সাথে আমার উপজেলার সম্মানিত সাংসদ এর আগেও অনেক বলেছেন, তো বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে। তো বলেন, 1 মিনিট বলেন। আমাকে 1 মিনিট দেওয়া হোক। ওকে ওকে, 1 মিনিটে শেষ করেন। আমাদের দৌলতপুর উপজেলা বাংলাদেশের অন্যতম বৃহত্তর প্রশাসনিক উপজেলা মাননীয় স্পিকার। এই উপজেলাটি এক উপজেলা এক নির্বাচনী আসন একটি মাত্র থানার উপরে নির্ভরশীল। আমার সহ সাংসদ ইতিমধ্যে বলে গিয়েছেন আমাদের থানাতে যেন 5টি যানবাহন দেওয়া হয়। আমি জানাতে চাই আমাদের দৌলতপুরে আসলে আরো একটি থানার প্রয়োজন। যতদিন না আমি প্রস্তাব করছি আমার দৌলতপুরে আরো একটি থানা স্থাপন করা হোক, যতদিন না থানা স্থাপন করা হচ্ছে ততদিন বিদ্যমান থানায় যেন জনবল বৃদ্ধি করা হয়। মাননীয় স্পিকার, এই সংসদ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সংসদ। এই সংসদে আমরা কথা বলতে পারবো, এখানেই বাক স্বাধীনতা চর্চা করতে পারবো। আমাদেরকে বারবার এটা ওটা দেখিয়ে দেওয়া হবে না, এটাই আমরা আশা করি। এই সংসদ জনগণের জন্য কল্যাণকর হয়ে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল 5। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে বাজেট বক্তৃতার সুযোগ দিয়েছেন। আজকের বাজেট বক্তৃতার আমি মনে করছি রাজনীতি ছাড়া তো অর্থনীতি আসে না। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগের ভুল রাজনীতি সমাজতন্ত্র গ্রহণ করে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমস্ত কলকারখানা রাষ্ট্রীয়করণ করে তলাবিহীন ঝুড়ি তৈরি করেছে। আজকে আমরা দেখেছি সেখানেই যে অনুমান এসে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাদ দিয়ে তিনি মিক্সড ইকোনমি করেছিলেন। এই মিশ্র অর্থনীতিতে তাকে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অর্থনৈতিক কম্পিটিশন করে দেশের অর্থনীতি মাথা চালা দিয়ে উঠেছিল। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিক্সড যে ইকোনমি, এটা আমি যখন চায়নায় গিয়েছিলাম, চায়নার প্রবীণ রাজনীতিবিদরা মিক্সড ইকোনমি করে সেখানকার ইকোনমিকে রিফর্ম করেছে। আমি সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিজের মন থেকে ধন্যবাদ জানিয়েছিলাম। আসলে একটি বড় বাজেট, 9,38,000 কোটি টাকা, কিন্তু আসলে আমরা হতাশ হয়ে যাই। আমরা সেদিন রক্ত দিয়ে 5ই আগস্টে দেশকে একটি গণতান্ত্রিক জায়গায় নিয়ে এসেছি। আমরা 71 সালের মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা হয়েছে। আমাদের যে রাজনীতিতে গতি প্রকৃতি, সেটাকে শক্তিশালী করতে হবে। আসলে ঘাটতি বাজেট সবসময় হয়। আমরা কিসের উপর দিয়ে আজকে বাংলাদেশে এই আন্দোলন সংগ্রাম করে এসে এই পার্লামেন্টে এসেছি? আমরা সবাই জানি যে আওয়ামী লীগ ঘুষের রাজনীতি, গুমের রাজনীতি, অর্থনীতিকে লোপাট করার জন্য ব্যাংকগুলোকে যখন শেষ করে দিয়েছে, অর্থমন্ত্রীর কাছে বলেছে 4,000 কোটি টাকা কোনো টাকা নাকি। তারা এইভাবে লুট করে তাদের সদর। প্রথম অর্থনৈতিক মন্দার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে ব্যাংকে অর্থনীতিতে ব্যাংকগুলো লুট করা হয়েছে। ব্যাংকগুলো এসালম ব্যাংক লুট করছে, তাদের কিছু বলছে না। ন্যাশনাল ব্যাংকে এসে গোলাগুলি করছে, এয়ারপোর্ট দিয়ে তারা চলে যাচ্ছে বাইরে, সরকার কিছু বলছে না। সরকার রাষ্ট্রযন্ত্র সরকারকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আপনাকে আমরা রক্ষা করব, আপনি আমাদের রক্ষা করবেন। তাদের যে চুক্তি, ভোটাধিকার হরণ করবে যারা, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে
এই ব্যবসায়ী, আইনজীবী, বুদ্ধিজীবী, বাংলাদেশের কিছু লোকরা সবাই মিলে এই ভোটাধিকার হরণ করে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। এই বাজেটের সাথে, বাজেটের সাপোর্টে রয়েছে অনেক শহীদের রক্ত, বাজেটের সাপোর্টে রয়েছে গুমের হত্যাকারী, বাজেটের সাপোর্টে রয়েছে অনেক নির্যাতনকারী। কাজে এই বাজেট কখনোই ব্যর্থ হবে না। এই বাজেটে ইনশাআল্লাহ আমরা বড় বাজেট নিয়েছি, বড় আকাঙ্ক্ষা আমাদের করেছি এবং সে বাজেট ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। অতীত সরকার যে ব্যাংকের টাকা লুটে, অর্থনৈতিক মন্দা, ভোট ডাকাতি, গুমপূর্বক ভোট ডাকাতি করে যে বাজেট তৈরি করেছিল, সেই বাজেট এর কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের সময়ও আমরা দেখেছি 54টি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময়, তারা সংস্কার করার সময়ও তারা শিক্ষা এবং স্বাস্থ্যকে বাদ দিয়ে দিচ্ছে, যেটা রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং আমরা শিক্ষা স্বাস্থ্যকে বাদ দিয়ে তারা সংস্কার করেছে। বিএনপি শিক্ষাকে আধুনিকরণ এবং বৃত্তিমূলক প্রযুক্তি নির্ভর করতে চায়। ব্যাংক খাতের 1/3 টাকা আজকে চুরি ডাকাতি হয়েছে। সংবিধানের 21 ধারায় জাতীয় সম্পত্তি রক্ষা করার বিষয় রয়েছে। গভর্নরের বক্তব্য বাংলাদেশে এটা সাক্ষী হতে পারে যে গভর্নর নিজে বলছে 1/3 টাকা লুট হয়ে গেছে। এত অসুবিধা সত্ত্বেও বাজেটের পরে আমাদের দ্রব্যমূল্য বাড়েনি, দ্রব্যমূল্যকে কন্ট্রোল করেছে সরকার। আমরা বলেছি হতাশাগ্রস্ত, আমরা মানসিক বিপদাপন্ন, তার মধ্যে আমরা দেখেছি বা এই বাজেটের পরে কোনো মূল্য বৃদ্ধি হয়নি। বাজেট জুলাই চেতনার সাথে সম্পৃক্ত করে, বাজেটকে জুলাই চেতনার সাথে সম্পৃক্ত করে করার চেষ্টা করা হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই মিলে সহযোগিতা করলে এই বাজেটে আমরা দেশের মানুষকে উন্নতি করতে পারব। মাননীয় স্পিকার, 1971 সালে 23শে নভেম্বর আমাদের শুক্রবার দিন ঢাকার বাইরে প্রথম বাজেটের বরিশালকে ডেভেলপ করার বাজেট তৈরি হয় এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকার বাইরে প্রথম মিটিং করেই বরিশাল বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ সহ যে ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, আমরা দেখেছি সেই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল করেছেন। এবং আমরা আজকে বরিশাল যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া, সেটা আমরা দেখেছি পরবর্তী সরকার তাদের কোনো ডেভেলপমেন্ট করে নাই। আজকে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডেভেলপমেন্টের এই ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত পরবর্তী খালেদা জিয়া সরকার করেছেন এবং কদিন আগে আমাদের জনাব তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এবং বিএনপির আজকে উত্তরাধিকার, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 4-5 দিন আগে তিনি শহীদ জিয়াউর রহমানের যে ক্রাইটেরিয়া ছিল উপজেলা সরকারি কলেজ, সেই কলেজটি তিনি গতবার বাদ দেওয়ার ফলে এবার কলেজটির উপরে যে নির্যাতন করেছেন যে কলেজটি করা হবে না, এবং আমি জনাব আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি 4-5 দিন আগে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজটিকে সরকারিকরণ করেছে। মাননীয় সদস্য, ধন্যবাদ। আরো বলতে চান? এক মিনিটে শেষ করেন তাহলে। মাননীয় স্পিকার, আপনার সাথে আমার উন্নয়নের সম্পর্ক আছে। কি উন্নয়নের কথা তো বলতে হবে একটু। মাননীয় স্পিকার, আমরা বেশি টাইম দিলে বেশি উন্নয়ন হয়ে যাবে না? আমরা স্বপ্ন দেখি ভোলা বরিশালের এবার ব্রিজ হওয়া। আচ্ছা, 2 মিনিটে শেষ করেন প্লিজ। আমরা এবার জনগণের দাবি, ভোলা বরিশালের ব্রিজের জন্য আমাদের দাবি রয়েছে। আমরা সেদিন আর 10-15 জনে এমপি আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলাম যে পদ্মা ব্রিজ হয়েছে কিন্তু রোডস ইজ নট এবল টু অ্যাফোর্ড, রোডস রক্ষা করতে পারছে না। এই জন্য আমরা আজকে 15 জন এমপি কথা বলতে চেয়েছিলাম
ভাঙ্গাল থেকে কুয়াঘাটা পর্যন্ত 6 লাইনের রাস্তা। এটা আমাদের সমস্ত এমপি, আমাদের সমস্ত এলাকাবাসী সবাই এটা দাবি, এটা আমাদের এলাকা আমরা এটা আমাদের দাবি এবং আমাদের সবার দাবি, বরিশালের সকল এমপির দাবি। আজকে বরিশালে আমাদের নতুন বিভাগ, এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ সব থানাগুলোকে এখন আমরা করতে পারি না, বিভিন্ন জায়গায় ভাড়া খাটিয়ে থানা করা হচ্ছে। আমাদের বরিশাল বিভাগের সাথে সাথে অন্যান্য অফিস আদালতগুলো ঠিক হয় না, এবং সেজন্য আমি মনে এই গত 16 বছরে হায়দার দিয়ে বরিশালের উন্নয়ন করেছেন, জিয়াউর রহমান উন্নয়ন করেছেন, এই ভেবেই যেন এই সরকার কোনো উন্নয়ন করে নাই, কোনো উন্নয়ন হয় নাই। শেখ হাসিনা কোনো উন্নয়নের ডিক্লারেশনও দেয় নাই, শুধুমাত্র জনগণের ভোট কিনে নেওয়ার জন্য ওখানে উত্তরাধিকার দিয়ে তার আত্মীয় স্বজন বসিয়ে তারা ওখানে নির্যাতন জুলুম করেছেন। কাজে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা দেখেছি এখনও তারা চিন্তা করে তাদের এই ভাসমান কিছু লোক আর কলকাতায় আওয়ামী লীগ অফিস করে তারা বর্ডারে এসে বিভিন্ন ঝামেলা করবে। আমাদের রাষ্ট্রে উচিত হলো 1971 সালে আমরা রাজনীতি করেছি, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পরে যেটা করা উচিত ছিল সেটা হয় নাই। আজকে আমি বলছি 5ই আগস্টের পরে অনেক ভুল আছে। 5ই আগস্টের এই যা আমরা শেয়ার করছি, 5ই আগস্টের মধ্যে আমাদের আরো পড়াশোনা থাকবে মিষ্টির ছুরির মতো। আমরা কাউকে এমন আঘাত করবো না যাতে 5ই আগস্টে আমার ক্ষতিগ্রস্ত হয়। 5ই আগস্টের আমাদের ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, থ্যাংক ইউ। পরবর্তী বক্তা মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3। আপনার সময় 7 মিনিট। রহমান রহিম, রব্বি জিদনি ইলমা। মাননীয় স্পিকার, আপনি আমাকে 7 মিনিট দেন, আমি আপনার সম্পর্কে কথাটা, কারণ প্রথম অধিবেশনে আপনি এমন একটা 166 নম্বর ইকবাল সাহেবকে একটা কথা বলেছিলেন, ওই থেকে আমি খুব ভীত। তো আমি কেন আমি ভীত ওইটা আমি শেষাংশে বলবো, ওইটা বলে যদি আপনি আমাকে মনে করেন আমাকে একটু বক্তব্য দিতে দিয়েন। আজকে সুজনের একটা বিবৃতি আছে, বিএনপি সরকারের প্রথম 4 মাসের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সম্ভাব্য এবং দ্রুততম সময়ে নির্বাচনী ইশতেহারে কয়েকটি অগ্রাধিকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। কোনো গন্তব্য পৌঁছতে চাইলে সঠিক পথে যাত্রা করতে হয়। এরপরে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে ওনারা কিছু কথা বলেছেন। আজকে এইখানে দাঁড়িয়ে প্রথমে বাজেট বক্তব্য নিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, এটা একটা চ্যালেঞ্জিং যিনি দিয়েছেন, যার মাথা থেকে এই বাজেটের উপর যিনি কথা বলছেন, আমি শুধু এতটুকু বলতে চাই এটা চ্যালেঞ্জিং বাজেট এবং বাস্তবায়ন এবং এর দায়িত্ব কিন্তু আমার অর্থমন্ত্রী মহোদয়। যার মাথা আছে তার মাথা ব্যথা আছে, যেহেতু মাথা থেকে এত বড় একটা বাজেট আসছে, এটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং বললেই আমরা কিন্তু ছেড়ে দিতে পারি না। আমরা যদি কোরিয়ার দিকে তাকাই, 1965-এ এরকম চ্যালেঞ্জিং একটা উচ্চাভিলাষী বাজেটের উপর আজকের কোরিয়া আজকে এই জায়গায়। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, 1960-এ এরকম চ্যালেঞ্জিং বাজেটের উপরে কিন্তু সিঙ্গাপুর আজকে এই অবস্থানে আসছে। আমার বিরোধী দলের আজকে প্রথম আলোতে আরেকটা সংবাদ এসেছে, জনাব ইলিয়াস আলী সহ 100 জনের খুনের সাথে জিয়াউল হাসান জড়িত। এই সংসদের মাধ্যমে বলতে চাই, আমি যখন লুনাকে দেখি, আমি যখন মিষ্টিকে দেখি, আমি যখন তুলিকে দেখি, আমার সামনে যখন আমি হাম্মামকে দেখি, ওপাশে যখন আমি ব্যারিস্টার আরমান এবং এই যে শফিকুল ইসলাম মাসুদকে দেখি, আমাকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে গুম করা হয়েছিল। আমি দেশ টিভি টক শোতে ছিলাম, আমাকে ওইখান থেকে নিয়ে গিয়ে বলেছিল তুই ইলিয়াস আলীকে ফেরত দে। আমাকে পরের দিন
ডিবি অফিসে এক মহিলা, ওই মহিলাকে সাথে কিছু ককটেল দিয়ে আমাকে রিকভারি দেওয়ার জন্য আমাকে ওইখানে ট্রায়াল করা হয়েছিল। এবং আমার উপর যে নির্যাতনটা হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মনে আছে, আপনি মহসিন হল 360 নম্বর রুম, আমার 356 নম্বর রুম। স্বৈরাচার এরশাদ ল ডিপার্টমেন্টে আপনাকে যখন রক্তাক্ত করেছিল, আমরাই কিন্তু আপনার ছোট ভাই হয়ে আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আল্লাহ আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। আপনার এই স্বরাষ্ট্র মন্ত্রিত্বের মধ্যে দিয়ে যত কুলাঙ্গার, আমার বলতে দ্বিধা নেই, জিয়াউল হাসান, বেনজির, হারুনরা যত মায়ের বুক খালি করেছে, যতগুলো মানুষকে আজকে অন্তরের হাহাকার নিয়ে এই সংসদে আমাদের কথা বলতে হয়, এই মানুষগুলোর বিচার ইনশাল্লাহ আপনার হাত দিয়ে হবে। কারণ আপনিও একজন মজলুম। আপনারা যাকে শিলংয়ে পাঠিয়েছিলেন, এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল না। আমরা সবকিছু যদি স্বাভাবিকভাবে নেই তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি কথা আমি এখানে বলবো। গুম খুনের কথা বলতে গিয়ে আজকে আরেকটা কথা বলি। সবাই জানে তুলিত, মাননীয়, ওই দিন রানা, আলামিন, রাসেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো 3টা ছেলে গুম হয়েছে। আমরা কিন্তু কোনোদিন এই নামগুলো জানি না। এই সুমনের সাথে আরো 6টা ছেলে গুম হয়েছে, আজও তাদের বাপ মা খুঁজে পায়নি। আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সবগুলোকে বিচারের আওতায় এনে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। এইখানে পার্লামেন্টে অনেক কথা হয়, আমি একটা কথা আমি বলতেই হবে, কারণ আমি মুন্সিগঞ্জের মানুষ। পরশুদিন আমাদের মহাসচিব স্যার মুন্সিগঞ্জে গিয়েছিলেন। এর আগের দিন আমার বিরোধী দলের নেতা উনি ওই দিন গিয়েছিলেন। তো আমাদের শারমিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমরা সার্কিট হাউসে ছিলাম। আমরা বরাবরই এই বিরোধী দলের নেতাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। মক্কায় ওনার সাথে আমি দেখা করেছি। আর মুন্সিগঞ্জের রাজনীতিতে সবসময় আমরা দেখেন, এই যে জামাতে ইসলামের প্রোগ্রামেও কিন্তু আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছে। মাওলানা মামুনুল হক, উনিও আমাকে ওনার মিটিং এ আমাকে দাওয়াত দিয়ে আমার সম্পর্কে 2 মিনিট প্রশংসা করে। এই যে দেখেন আপনাদের 11 দলীয় জোটের যে নূর হোসেন নুরানি আমাকে নির্বাচনের পূর্বে আমার বাসায় গিয়ে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছে। মানে আমাদের মুন্সিগঞ্জের সম্পর্কটা এমন। আর আতিথেয়তায় আমরা কিন্তু খুব অভ্যস্ত। মুন্সিগঞ্জ আতিথেয়তা সম্পর্কে জানেন, শারমিন আপা সহকারে আমরা জামাত ইসলামের ওই সাইটের উঠে বললাম আমাদের আমির জামাতে কখন আসবেন, উনি বলবেন যে আরো সময় লাগবে। তখন বললাম যে আমাদের সালামটা উনি দিয়েন। আমি তো মুন্সিগঞ্জে একজন মানুষ, কিন্তু আমার আরো তো 2 জন প্রতিনিধি আছে। পরের দিন যখন স্যার গেলেন, স্যারের সামনে উনি কি কথা বলেছেন, কোন আবেগের কথা, আমি কিন্তু ওনার কথার কিছু বলতে চাই না, বাট এমন একটা কথা পুরো মুন্সিগঞ্জকে নিয়ে বলেছেন, সেটা ওখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। তখন এই মির্জা ফখরুল মহাসচিব বলল, রতন তুমি এইটা নিয়ে সংসদে গিয়ে সুন্দরভাবে বলো, তাহলে অন্তত পক্ষে তোমার মুন্সিগঞ্জবাসীর যে সংক্ষুব্ধতা, তাদের যে মনের কষ্টটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমি সেই জন্য গতকাল আমি বলেছিলাম যে পুরো মুন্সিগঞ্জবাসীকে যা আপনি বললেন, এটা তো মুন্সিগঞ্জের চিত্র না। তা আমি বিনীতভাবে ওনাকে বলছি, ওর পরে বিভিন্ন ভাবে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে, তো এগুলো থেকে আমি বিরত চাই। আমরা এই কাদা ছোড়াছুড়ি কখনই আমরা চাই না। আর যেহেতু আমাদের সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে আপনি মুন্সিগঞ্জকে আপনি দেখেন কিভাবে চলছে, আমার কথাগুলো শুনলেন না। আপনি আপনার জামাতি ইসলামের সমস্ত নেতৃবৃন্দের সম্পর্কে আপনি মুন্সিগঞ্জ শহর সদরের অবস্থানগুলো আপনি একটু জেনে নেন। আরেকটি কথা এটা আমাকেই বলতে হচ্ছে, সেটা হলো কয়েকদিন আগে আমাদের এই যে জয়নাল ফারুক, উনি কি বললেন, আমাদের চেয়ারের সাইজ আর ওজন নিয়ে উনি অনেক কথা কইলেন। জয়নাল ফারুক ভাই থাকলে আমার কথাটা খুব ভালো লাগতো বলতে। জয়নাল ফারুক, মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন। একটু আমার আরেকটু মানে এক সময় দেন প্লিজ। আপনি আপনাকে বলে দেই, আপনাকে কেন আমি ভয় পাই। আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারা বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে। মাননীয় স্পিকার, আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোন কন্টেস্টে আমি ইনশাআল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না। কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই, আমার কথাগুলো আপনি একটু সময় দেন।
দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। জয়নাল আবদিন ফারুক উনি সাইজ দেখলেন, এটার ওজন দেখলেন, কিন্তু বিগত 16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা তো আরো ভালো হইতো। তা আমি ওনাকে একটু আপনার মাধ্যমে বলতে চাই সাইজ এবং এগুলা ঠিক করে মাননীয় সদস্য এখন থেকে 3 মিনিটের মধ্যে শেষ করেন। আচ্ছা, আজকে আরেকটা কথা বলা হয়, এইখানে প্রায়শই একটা কথা বলা হয় কি, এইখানে বলে কি, মানে এই জিনিসটা আমার খুব, আমি দাঁড়িয়েছিলাম, সেটা হলো আমার ধর্মীয় অনুভূতিতে মানে আঘাত লেগেছে। কোরআনের একটা আয়াত আছে, এই কোরআন আয়াত কেন বলি, ওনাদের পাশে বসি তো, এই আলেম আমাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে দুই একটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর মনোনীত কে? আল্লাহ। আমার রাসূলকে? রাসূল আল্লাহর রাসূল। এবং খাতামান নাবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবেন না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তার মানে আল্লাহ যা বলছেন আমার থেকে এই আকীদাটা নিশ্চয়ই ওনাদের ভালো। আমরা প্রায়শই বলি দুনিয়াবি কাজের জন্য আমরা কি করি, আমরা বলে কোথায় বলে বেহেশতের কথা বলি। আমি যতটুকু আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আশারের মুবাশশারা 10 জনের সংবাদ দিচ্ছেন, বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও একটা কিন্তু সম্যক একটা ধারণা দিয়ে গেছেন। কিন্তু দুনিয়াবি বাংলাদেশের কারণে আমরা তো এরকম কোন সুসংবাদ পাই নাই যে আমার দল করলে, আমার আদর্শের মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি। এই কথাগুলো আমি বিজ্ঞ মাননীয় আমাদের এই যে হুজুরদের কাছে আমি জানতে চাই। আর সর্বোপরি বলি, আজকে আমি যে কথাগুলো বলছি, আমি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কথা বলে আসছি। আমার আমির মহোদয় উনি জিজ্ঞেস করতে পারেন, আমি নূর হোসেন নুরানির সাথে যে কথাগুলো বললো, এই যদি আমার আদবার বরখেলাপ হয়, আমি কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু তালিম নিয়ে কিন্তু এখানে ইনশাআল্লাহ কথা বলতে আসছি। সুতরাং আমার যে সর্বশেষ কথাটা, আমরা একই পথে আমরা পথ চলতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যতা, পরস্পরের প্রতি সম্মান এবং সংসদের কার্যকরী করার জন্য আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন। আমরা দেয়ালের অফিস ও পাশে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেখতে চাই। কোন ভিন্নতায়, কোন মত পার্থক্যের কারণে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বাংলাদেশ আসবে, আমি আপনি সবাই কম বেশি ক্ষত বিক্ষত হব। আমি মনে করি অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মান কখনো বাড়ে না। সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো, বিভাজিত হলে ধরাশায়ী হব। 2 দিন আগে আমরা, 2 দিন পরে আপনারা। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে নিয়ে বাঁচতে চাই, স্বাধীন সার্বভৌম এই সংসদকে নিয়ে আমরা বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা হেলেন জেরিন খান, মহিলা আসন 9, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিতে চাই, রাজনৈতিক মাঠে যখনই আপনার সাথে দেখা হয়েছে আপনি আমাকে উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন, সেই কারণে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আজকের মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি একটি অসাধারণ একটি বাজেট পেশ করেছেন, যেই বাজেটে আজকে সারা বাংলাদেশের মানুষ এই বাজেটকে নিয়ে আশার সঞ্চার হয়েছে এবং বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে। মাননীয় স্পিকার, ইংরেজিতে একটি কথা আছে, এ পলিটিশিয়ান thinks for the next election, but a statesman thinks for the next generation. আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই নয়, তারা হচ্ছেন রাষ্ট্রনায়ক। কারণ আজকে বাংলাদেশের অর্থনীতি যেই 3টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, সেই 3টি স্তম্ভের প্রতিষ্ঠাতাই হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আর 3টে স্তম্ভ সৃষ্টি করবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইতিমধ্যেই বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ডিজিটাল রূপান্তর, আরেকটি হচ্ছে সৃজনশীল অর্থনীতি, আরেকটি হচ্ছে এআই নির্ভর ভবিষ্যৎ। আমরা জানি আমাদের 2026-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এবং আমরা এটাও জানি যে এই যে ম্যানিফেস্টোটি দেওয়া হয়েছিল, এটি তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জাতীয় জুলাই সনদের সমন্বয়ে। এটার অর্থনৈতিক মূল লক্ষ্য ছিল যে 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে ট্রিলিয়ন ডলার। এবং এই জায়গাতে আইসিটি খাতে ধরা হয়েছে যে জিডিপি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রায় 10 লক্ষের মতো। এবং আমরা জানি যে এই যে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার যে জিডিপি করা হবে এবং আইসিটি খাতে যে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা এই বাজেটেও উল্লেখ আছে। এবং 18 মাসের মধ্যে আমরা জানি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্টার্টআপ ফান্ড চালু, 3য় ভাষা শিক্ষা এবং অন টিচার অন ট্যাব। অর্থাৎ আমরা জানি যে আগামী দিনের তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই জায়গায় আমি একটু বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই মাননীয় স্পিকার। গল্পটি এমন যে একজন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার এবং আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত একজন টিচার, ওই বিখ্যাত কানাডিয়ান টিচার, তিনি তার বাংলাদেশি যে টিচার তার কাছে বললেন আমি তোমার বাংলাদেশে যাব। তাকে নিয়ে আসলেন এবং বাংলাদেশে আসার পরে সে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, আমি সেটা দেখতে চাই। বাংলাদেশের যে টিচার তিনি বললেন অবশ্যই তোমাকে দেখাবো। পরের দিন তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলেন সদরঘাটে। সেখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও, তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন, এটাই হচ্ছে আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ সম্পদকে যেমন গুরুত্ব দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণে আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে অর্থনীতি 3টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে আরএমজি, আরেকটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে ভ্যাট। এই 3টি স্তম্ভই সৃষ্টি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই বাংলাদেশের অর্থনীতিকে শুধু এই বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে সেরা অর্থনীতিতে দাঁড় করাবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই, একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে। কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ। সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট এআইসিটি। এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে। বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআইসিটি যে করবেন, সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করেন। আমি আরেকটু বেশি সময় যাচ্ছি মাননীয় স্পিকার। 2 মিনিটে করেন। আমি বলতে চাই এই যে স্মার্ট এআইসিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর।
এই যে ঢাকার কাছাকাছি মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যদি এই পদ্মার ওই পারেই বাড়ি, এই স্মার্ট এআই সিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয়, তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো। এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে। কারণ এই বিষয়টি ফলো করে আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কামিয়াব হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে। আমরা জানি জিডিপির প্রায় 2% জিডিপি শিক্ষা খাতে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি অনেক কিছু বলতে চাই, একটি বিষয় একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বাবা একটি কলেজ করেছিলেন এবং সেই কলেজটি নতুন, এবং সেই কলেজটি যাতে দাঁড়াতে পারে, আমি রেজাল্ট খুব ভালো ছিল, আমি অনেক ভালো কলেজে পড়তে পারতাম, কিন্তু কলেজটা দাঁড় করানোর জন্য আমার বাবা কিন্তু ওই কলেজে আমাকে ভর্তি করেছিলেন। পরবর্তীতে 91-এ যখন বিএনপি ক্ষমতা এসছে, 2001-এ এসছে, আমি ওই কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। আমি কথা দিয়েছিলাম এবার যদি বিএনপি সরকারের ক্ষমতায় আসে তাহলে ওই কলেজটি সরকারিকরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো লাগবে? আচ্ছা, লাস্ট টাইম আর 1 মিনিটে শেষ করেন প্লিজ। না, আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করে দেব। মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বিএনপি এবং বিএনপি সরকার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তিনি যে অসাধারণ এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণেই কিন্তু আজকে নারীর যে অগ্রযাত্রা, নারী যে আজকে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেটা সবচেয়ে বড় কারণ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটও উল্লেখ আছে, ডিগ্রি পর্যন্ত সেই ব্যবস্থা চালু করবেন। এবার আমার পুরুষ ভাইয়েরা একটু কষ্ট পেতে পারেন, কারণ আমি দেখি আমার বিভিন্ন কলেজে গিয়ে কোনো ছাত্র ভাইদের দেখা যায় না, কারণ তারা সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য, কি তৃণমূল পর্যায়ে আর উচ্চ পর্যায়ে ম্যাক্সিমাম কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল করিম, মাননীয় সদস্য, গাইবান্ধা 2। আপনার সময় 5 মিনিট। অ্যাবসেন্ট। মাননীয় সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1। সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট 1972 সাল থেকে আজ পর্যন্ত বাজেট হয়েছে তাহাকে ধারাবাহিক বলে আমি মনে করব, কারণ একটা ঋণ নির্ভর এবং ঘাটতি নির্ভর একটা বাজেট। 1972 সাল থেকে ঋণের বোঝা আমরা বয়ে আসছে, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের ঘাড়ে ঋণের বোঝা পড়ে গেছে। বিগত সরকারের সময়, স্বৈরাচারী সরকারের সময় করের আকার মানে জিডিপির আকার বড় দেখিয়ে বিদেশ থেকে বড় ধরনের ঋণ নেওয়া হতো, যেটাকে আমরা সবাই বলেছি যে এই ঋণ বিদেশ থেকে নেওয়ার মানে লুটপাট করা হতো। বাস্তবে তারা করেওছে, বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে এসে দেশের টাকাকে লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমি মাননীয় স্পিকার বলতে চাই, আজকের যে বড় আকারের জিডিপি দেখিয়ে আমরা বড় আকারে বিদেশের ঋণ নিচ্ছি, এটা আদৌ কি আমরা সেমানের কোনো বাজেট দিব না সেমান লুটপাটই হবে? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, একটা দেশের উন্নতির জন্য একটা বাজেট অবশ্যই দরকার। এই বাজেটকে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য
যে সমস্ত উন্নয়নে বাধা সৃষ্টি করে সেই জায়গাগুলিকে আমাদের চিহ্নিত করা দরকার। যেমন আমাদের ধরি, বাংলাদেশের সবচেয়ে বাধা হচ্ছে, উন্নয়নের জন্য বাধা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, বৈষম্যমুক্ত মানে বৈষম্যমূলক রাজনীতি, দলীয়করণ। এগুলি যদি বন্ধ করতে না পারি তাহলে আমাদের কোনো উন্নয়ন এদেশে উন্নয়ন হিসেবে কাজে লাগবে না। মাননীয় স্পিকার, আজও আমরা জানি আজকে বাংলাদেশে যে হারে দলীয়করণ হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, উদাহরণস্বরূপ মনে করি একজন ঠিকাদার যখন তার কাজ নেওয়ার জন্য কাউকে অবৈধভাবে টাকা দিয়ে থাকে, ওই ঠিকাদার যখন তার দ্বিতীয় আরেকজন ঠিকাদার কাছে বিক্রি করে থাকে, এইভাবে তারপরে নিজের কাজ করতে গিয়ে নিচের দিকে যে দুর্নীতি হয়, সব মিলেই যদি তার 50% চলে যায় তাহলে আমরা সেখানে আমাদের কাজের মান কোথায় চলে যাবে? এইভাবে যদি দুর্নীতি হতে থাকে, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশে কোনো উপায়ে আমরা দেশকে উন্নত করতে পারবো না। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস বলি, আমরা যদি এদেশের চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করতে না পারি, যেমন আমি একটা উদাহরণ দেই, আমি ছোটবেলায় আমরা যখন মাঠে ছোট বিলে মাছ মারতে যেতাম, তখন মাছ রাখার জন্য একটা পাত্র নিতাম, যেটাকে বাঁশের তৈরি, আমরা গ্রামের ভাষায় এটাকে খলই বলতাম, যার বাঁশের তৈরি। এইটা যদি নিচে ফুটা থাকে মাননীয় স্পিকার, তাহলে আমি যতই মাছ ধরি না কেন আমার সমস্ত ফুটা দিয়ে মাছ বের হয়ে চলে যাবে। আজকের যে বাজেট আমরা উন্নয়নের বাজেট দিয়েছি, আমার উন্নয়ন যদি দুর্নীতিতে চলে যায় তাহলে আমার এই উন্নয়ন কোন জায়গায় কোনো উন্নয়ন কাজে লাগবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে এডিবির উন্নয়নের কথা বলি, এখানে আপনারা খুব খেয়াল করে দেখেন, বাংলাদেশে এই এডিবির যে উন্নয়নকে স্থানীয় পর্যায়ে আমরা বিতরণ করি, যদি আর 50% কাজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হতো, আমার বিশ্বাস বাংলাদেশের কোন রাস্তার অলিগলি পর্যন্ত কাছে থাকতো না। কিন্তু বাস্তব হলো, যেমন আমি নিজেও বলি, এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাকে যে পার্সেন্ট বলা হয়েছে বলাও ঠিক হবে না। ওই পার্সেন্ট যদি দিয়ে আমি একটা উন্নয়ন বরাদ্দ নিয়ে যাই, এটা নিচের দিকে যতটুকু জেনেছি এটা 100% তার লুটপাট হয়ে যায়। তাহলে এইভাবে যদি লুটপাট হয়ে যায় তাহলে কি দিয়ে আপনি উন্নয়ন করবেন? মাননীয় স্পিকার, আমি একটু সময় বাড়ায় নিব। মাননীয় স্পিকার, আমরা যদি এদেশে সুস্থ রাজনীতি করতে চাই, এদেশের উন্নয়ন করতে চাই, বাজেট বাস্তবায়ন করতে চাই, তাহলে অর্থনীতিকে সুস্থ রাখতে হবে। সুস্থ অর্থনীতি ছাড়া কোনোদিনই আমরা বাজেটকে বাস্তবায়ন করতে পারবো না। মাননীয় স্পিকার, এই বিগত স্বৈরাচারী সরকার এই যেমন এস আলমের দ্বারা অসংখ্য ব্যাংককে লুটপাট করেছে, ব্যাংকের টাকাগুলো বিদেশে পাচার করেছে, কিন্তু এই সরকার আসার পরেই আমরা দেখলাম ইসলামী ব্যাংকের মতো একটা সুস্থ ব্যাংকে আমার এস আলম গ্রুপের সহযোগীকে নিয়ে এসে বসে আবার ব্যাংক লুটপাটের জন্য ষড়যন্ত্র করেছে। মাননীয় স্পিকার, এমনের চিন্তা থাকলে আমরা দেশে সুস্থ অর্থনীতি আনতে পারবো না। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্য, আপনি বলেছেন আমার সময় আমি বাড়িয়ে নেব, কিভাবে বাড়িয়ে নেবেন? আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তৃতায় মুখে ফেনা তুলি। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে আপনারা আছেন কিনা। আমি উদাহরণস্বরূপ বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তিনি সেই সময়ে কিন্তু দ্বিধাবিভক্ত রাজনীতি করেননি। যারা দেশের জন্য যোগ্য ছিল, কি স্বাধীনতার পক্ষ বিপক্ষ তিনি দেখেননি, যার কারণে তার মন্ত্রী পরিষদে শাহিদুর রহমান আলিম সাহেব পর্যন্ত স্থান পেয়েছিল। কিন্তু আজকে আপনারা উন্নয়নের কথা বলছেন, কিন্তু দেশকে দ্বিধাবিভক্ত করে ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে আজও যদি বাংলাদেশে উন্নয়ন চান, অসম্ভব হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন, তার আদর্শে দেশ গড়ার জন্য সবাই মিলেমিশে দেশ গড়াতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শেষ পর্যন্ত আমার নিজের এলাকার 2-1টি কথা বলতে চাই, সার্বিকভাবে দেশীয়ভাবেই বলতে চাই। বিশেষ করে তদবিরের মাধ্যমে যে কাজ হয়,
আমি মনে করি সকল মন্ত্রণালয় তদবির নয়, যোগ্যতার ভিত্তিতে অথবা যাদের পাওয়ার যোগ্য তাদের পাওয়া দরকার। যেমন আমি শুরুর দিনের বক্তৃতায় বলেছিলাম, এদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানটার জন্মলগ্ন থেকে একটি বিল্ডিংও পায়নি, একটা ভবনও হয়নি। আমি ধন্যবাদ দেই, 2 দিন পরে তার একটা শিক্ষামন্ত্রী সার্কুলার গেছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ভবন নির্মাণ হয়নি অগ্রাধিকার ভিত্তিতে হোক। আমি সবিনয় অনুরোধ করব, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে যারা 100 বছরে একটা ভবন পায় না, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভবনগুলি নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আমি কয়েকবারের বক্তৃতায় বলেছি, জয়পুরহাট ছোট ডিস্ট্রিক্ট হলেও এই ডিস্ট্রিক্টে আমাদের উন্নয়নের ক্ষেত্রে অনেক আমরা অবহেলিত, পিছনে আছি। বিশেষ করে উত্তরবঙ্গে দেখলেই। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সময় বর্ধিতর আবেদন রেখে আমি আমার বক্তব্য শুরু করলাম, দয়া করেন একটু। মাননীয় স্পিকার, দেশ থেকে প্রায় 30,000 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে বিএনপি সরকার মাত্র 3 মাসের মাথায় একটি পরিকল্পিতভাবে এই জাতির সামনে, এই দেশের জন্য 9,38 কোটি টাকার একটি বাজেট পেশ করেছেন। প্রতি বছর বাজেট পেশ করার সাথে সাথে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সমালোচনা আলোচনা হয়েই থাকে, মিছিল মিটিং হয়ে থাকে। এবার একটু কম। গত 11 তারিখ বাজেট উপস্থাপনের পর সিপিডি সমালোচনা করেছে কি 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। বাজেটের আকার আগের তুলনায় বড় হলেও এবার সাফল্য মূলত আকারের উপর নয়, বরং বাস্তবায়নের মানের উপর নির্ভর করবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন, এ বাজেট চিন্তাশীল বাজেট। আর বাজেট পরবর্তী মিছিলে বিরোধী দলের বন্ধুরা যে মিছিল করেছেন, সেই মিছিলে পরবর্তীতে সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেছেন, বাজেট অবাস্তবায়ন যোগ্য, উচ্চবিলাসী ও লুটপাটের সহায়ক জামায়াত ইসলামী বাংলাদেশ। তারা বলেছেন এইটা বাজেট কি দিল বা কির উপরে লুটপাট, এ ধরনের কোন বক্তব্য কিন্তু তারা সেদিন রাখেন নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা তারা বাজেটের উপর সমালোচনা করে কি, যে এই বাজেট বাস্তবায়ন যোগ্য না, এত টাকার বাজেট, এত বড় বাজেট, এর বাইরে কিন্তু এরা সমালোচনা যেতে পারে নাই। মাননীয় স্পিকার, আজকে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা লাগবে। বিরোধী দল আমি আহ্বান জানাবো যে গঠনমূলক কোনটা ত্রুটি আছে। মাননীয় অর্থমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছেন যে আমাদেরকে সময় দিতে হবে। নতুন সরকার, বিধ্বস্ত অর্থনীতির মধ্যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে আপনাদের সামনে, জাতির সামনে একটা বাজেট দিয়েছেন। এই বাজেটে শিক্ষা খাতে ব্যয় বাড়িয়েছেন, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়িয়েছেন, বরাদ্দ বাড়িয়েছেন। আজকে বিভিন্ন বিভাগেও, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন রাস্তাঘাট, রেলপথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। তবে দুঃখের বিষয়, আমাদের বরিশাল বিভাগে তেমন কোনো বরাদ্দ রাখা হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের বরিশাল বিভাগের বাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা যাতে হয়, এজন্য বরাদ্দ রাখার জন্য আবেদন জানাবো। এবং রেল লাইন, আপনারা জানেন যে পায়রা বন্দরে গোপালগঞ্জের
রেল লাইন থেকে আমাদের পিরিজপুর হয়ে বরগুনা হয়ে তালতলি হয়ে রেল লাইন যাওয়ার একটি সম্ভাবনা আছে। এইদিকে যাতে বরাদ্দ রাখা হয়, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই রেল লাইনে হলে আমাদের যাতায়াত ব্যবস্থা দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। আর আরেকটা জিনিস বলবো, কওমি মাদ্রাসা আর দিনিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার উপর বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং পিরিজপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আরেকটি কথা আমার বলতেই হয়, গতদিন এই সংসদে জনাব হান্নান মাসুদ সাহেব এবং তার দুদিন আগে একজন নারী সংসদ সদস্য একটি বক্তব্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। ওনারা সঠিকভাবে এই বক্তব্যটা উপস্থাপন করেন নাই। যেদিন মিছিল হয়েছে, জামায়াত ইসলামী বাজেটের বিরুদ্ধে যেদিন মিছিল করেছে, সেই দিনের মিছিলের সাথে এআই দিয়ে কোন কুচক্রী মহল একটি স্লোগান জুড়ে দিয়েছে, কি বিড়ির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই, লাঠির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব এআই দিয়ে তৈরি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার একটা বক্তব্য তিনি বলেছেন যে আমরা এই বাজেটে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর আমরা কর হ্রাস করেছি, আমরা মদের উপর কর বৃদ্ধি করেছি, আমরা নিকোটিন তামাকের উপর আমরা কর বৃদ্ধি। ধন্যবাদ। এক মিনিটে কনক্লুড করেন। একটু বলি, এটা একটু বলতে দেন আমার। আচ্ছা, 2 মিনিট। এটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ। অতএব 2 মিনিটে শেষ করেন। আমি যে জিনিসটা বলতে চাই, সেখানে এআই দিয়ে কি ঘটছে বা না ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার উপরে বক্তব্য দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আপনারা এই বাজেটের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, বাজেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, আপনারা বলছেন লুটপাটের বাজেট, গরিব মারার বাজেট। কিন্তু আমরা তো, মাননীয় অর্থমন্ত্রী তো মদের উপর ট্যাক্স বাড়াইছে, বিড়ির উপর, সিগারেটের উপর ট্যাক্স বাড়াইছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বিরোধী দল আমরা মদের উপর ট্যাক্স বাড়াইছি, আমরা নিকোটিনের উপর ট্যাক্স বাড়াইছি, এই জন্য বিরোধী দল স্লোগান দেয়, বাজেটের বিরুদ্ধে স্লোগান দেয়। এটা বলা কি তার অপরাধ? অথচ আপনারা সেইটাকে কিভাবে নেছেন, ওই এআইতে কি বলছে না বলছে সেইটাকে নিয়ে আপনারা এই সংসদে অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। তাই মাননীয় স্পিকার, এই অসত্য তারা যে 2 জন সংসদ সদস্য অসত্য বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য এক্সপোজ করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন আমার একটু সময় দেন, আমার এলাকার কথা তো কিছু বলতে পারলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা সর্বদক্ষিণে, আমার এলাকায় মাননীয় চিফ হুইপের এলাকা পাশাপাশি একত্রে, সে বলবো না আমি পিরিজপুরের দক্ষিণ অঞ্চলে। মাননীয় স্পিকার, আমাদের এই জায়গায় উন্নয়নের ছোঁয়া বিগত দিনে কিন্তু মাননীয় স্পিকার হয় না, এই আওয়ামী লীগের লুটপাট হয়েছে, লুট ছাড়া হয় না। আর বিশেষ করে আমাদের পিরিজপুর জেলায় সকল এলজিডির কর্মকাণ্ড বন্ধ। মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের মহাসচিব স্যার উপস্থিত আছেন এখানে, আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ মাননীয় স্পিকার। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। মাননীয় এলজিআরডি মন্ত্রী শুনেছেন তো আপনার কথা, উনি এই যে হাতও তুলেছেন। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। তো মাননীয় স্পিকার, এই জন্য আমি বলবো আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এমনি বন্ধ, দুর্নীতির কারণে বন্ধ। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব আমাদের, এবং আরেকটা সমস্যা,
আমাদের এলাকায় খাবার পানির খুব সংকট। আমাদের এলাকা যে কোনো বন্যা আসলেই আমাদের এলাকা সেই আক্রমিত হয়, এবং আমাদের এলাকার পানি 6 মাস ভালো থাকে, নদীর পানি 6 মাস লবণ থাকে। এই জন্য বিশুদ্ধ পানির জন্য আপনার মাধ্যমে মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই যে ট্যাঙ্কি বৃষ্টির পানি ধরিয়ে রেখে মানুষ যাতে খেতে পারে, এই জন্য আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আমরা আকর্ষণ করব, তার দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের বিভিন্ন এই যে নদীর পানি উত্তোলন করে যে প্ল্যান আছে, বিভিন্ন মেশিনের মাধ্যমে সুপ্রিয় পানি পাই, সেই ব্যবস্থা মাননীয় মন্ত্রী করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরবর্তী বক্তা বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, সময়টা ছিল 1980, জাতিসংঘের অধিবেশন চলছিল। তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্রনায়ক ভাষণ দিতে উঠছিলেন। সেখানে উপস্থিত নামি দামি বিশ্বের নামি দামি নেতারা কেউ যেন তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্টের ভাষণের দিকে মনোযোগী দিতে চাচ্ছেন না, পাত্তা দিচ্ছিলেন না। নিজস্ব আলাপচারিতায় তারা ব্যস্ত ছিলেন। কিন্তু কিছু সময় পরে তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্ট যখন নিজের দৃঢ় ব্যক্তিত্ব, সুদীপ্ত উচ্চারণ, যৌক্তিক উপস্থাপনায় নিজেকে প্রমাণ করছিলেন, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তার দিকে চেয়ার ঘুরে তাকিয়েছিলেন। তিনি ছিলেন মাননীয় স্পিকার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের কি নতুন করে চিনতে শিখেছে বিশ্ব সেদিন থেকে। মাননীয় স্পিকার, তারই সুযোগ্য সন্তান আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান 45 বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু তার কিছু পূর্বে এমন একটি শাসক বাংলাদেশের উপর দানবীয় রাষ্ট্র শাসন ক্ষমতা কায়েম করেছিল, একজন নারী, রাক্ষসী নারী। তার অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, গুম, খুনে পুরো চাপা পড়েছিল বাংলাদেশের মানুষের আত্মা তার দুঃশাসনের নিচে। সেখান থেকে তার স্বরূপে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ গ্রহণ করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, তিনি যখন একজন তৃণমূল নারীর কথা ভাবছেন, যেন তিনি তার কথা জানছেন, বুঝছেন, তার জন্য ফ্যামিলি কাজ করছেন, একজন কৃষকের স্বপ্নের কথা, দুর্দেশের কথা যেন তিনি চিন্তা করতে পারছেন, তার জন্য তিনি কৃষক কার্ড দিচ্ছেন। একজন চা শ্রমিকের জীবনধারার জন্য তিনি চিন্তা করছেন, তার জন্য ঘর বাড়ি করার জন্য তিনি টাকা দিচ্ছেন। মাননীয় স্পিকার, একসময় আমাদের তরুণ প্রজন্ম বলতেন আই হেট পলিটিক্স, কিন্তু আমাদের এই রাষ্ট্রনায়ক যে পলিটিক্স শুরু করেছেন, তিনি যে চিন্তা ভাবনা করছেন, যে সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের গ্রামগঞ্জ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি সবকিছু নিয়ে তিনি যে চিন্তা করছেন, তরুণ প্রজন্ম তার রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেছেন। মাননীয় স্পিকার, আমাদের যেই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বিবিএস এর তথ্য মতে 15 থেকে 29 বছরের তরুণরা এদেশ থেকে পালিয়ে যেতে চায়। এটাকে বলা হয় ব্রেইন ড্রেন, মেধা পাচার। সাধারণত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ শাসকরা তাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ব্রেইন ড্রেনকে উৎসাহিত করে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সরকার এবং আমাদের অর্থমন্ত্রী এই বাজেটে ব্রেন সার্কুলেশন করেছেন, ব্রেন সার্কুলেশন রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, তারা জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য রূপকল্প পরিকল্পনা করছেন। মাননীয় স্পিকার, হেলথ ইজ ওয়েলথ, সে কারণে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মানব সম্পদ উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে জিডিপি অর্জনের সবচেয়ে কম বরাদ্দ ছিল এই বাংলাদেশে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধহীন সমাজ সংস্কারে যে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে, সেখানে বিএনপি বিরোধী শিবিরের চিন্তাবিদরাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে আমাদের অপোজিশনে যারা বসে আছেন, তারা কখনো বলার চেষ্টা করছেন এই ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন, আবার দেখা যায় তারা বাজেট প্রকাশিত হওয়া অবস্থায়
একটা ব্যানার নিয়ে মানি না, মানবো না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, কখনো বলছেন গরিবের মারার বাজেট, কখনো বলছেন বিনিয়োগের পরিবেশ নেই, আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটের অনিয়ম লক্ষ্য করছেন। মাননীয় স্পিকার, আমি শুনেছি আমাদের অপোজিশন পার্টির নেতাদেরকে কর্মী কিংবা সাথী হতে হলে তাদেরকে অনেকগুলো বই পুস্তক পড়তে হয়, কিন্তু মাননীয় স্পিকার আমি দেখেছি তারা শুধু এই বই পুস্তক পড়ে জ্ঞানার্জন রাষ্ট্র কিংবা সমাজ সংস্কারের জন্য ব্যয় করছে না, তারা শুধু এই জ্ঞানকে বট বাহিনী নিয়ন্ত্রণে কাজে লাগাচ্ছেন মাননীয় স্পিকার। আর সে কারণে অপোজিশনের একজন সংসদ সদস্যকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই তিনি বক্তৃতা করেন যে তার বাবা 71 সালে শহীদ হয়েছেন। আমরা জানতে পারি পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন 81 সালে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তিনারা যেন পরচর্চা না করে গঠনমূলক সমালোচনা করে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনা করে সমালোচনাকে অত্যন্ত গুরুত্বের সহকারে বিবেচনা করেন। মাননীয় স্পিকার, একটু আগে একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য অনেকগুলো কথা বলে গিয়েছেন, বলেছেন এখানে লোক সংস্কৃতি, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ এবং কর্মসংস্থান অনেক কিছু কথা বলে গিয়েছেন। তিনি এগুলো সংস্কারের কথা বলেছেন। তিনি হয়তো আমাদের অর্থমন্ত্রী যেদিন বাজেট প্রকাশ করেছিলেন সেদিন তুমি তার বক্তৃতা শুনেননি, এবং আমাদের যে বইটা আছে সেটাও তিনি পড়েননি। আমি অনুরোধ করব তিনাকে সেই বইটি পড়ার জন্য, তাহলে তিনি বুঝতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরা বর্তমানে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন সেখানে তার প্ল্যানের সবকিছু বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। কি পয়েন্ট অফ অর্ডার কি নিয়ে ওনার বক্তব্যের উপরে বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মবক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটা ভালোভাবে জবাব দেবেন, এখন এটা এক্সপান্স করার মতো কোনো কিছুই না। মাননীয় সদস্য তাসমিয়া প্রধান, আপনার সময় 5 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে মোবক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনেটলি এটা একটা অবজেকশনেবল শব্দ, এবং আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না, বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করি নাই প্রথম, এর আগে সেভারেল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সবকিছুই মোবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনো সংসদে এক্সপান্স হওয়ার মতো শব্দ না। তাসমিয়া প্রধান, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কয়েকদিন ট্রেজারি বেঞ্চ থেকে বাজেট বাস্তবায়নের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছি। অপটিমিস্টিক বাজেট, স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরাও স্বপ্ন দেখেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের। দেশের 70% মানুষ যে গণভোটের পক্ষে হ্যাঁ রায় দিয়েছিল সেই রায় বাস্তবায়নের। এই জন্য যখন ট্রেজারি বেঞ্চ থেকে বিশাল বাজেট বাস্তবায়নের কথা বলা হয়, স্বাভাবিকভাবেই আশঙ্কা জাগে। জুলাই সনদের ব্যাপারে আমাদের সংবিধান দেখানো হয়েছিল। এই বিশাল বাজেট বাস্তবায়িত না হলে কোন বিধান দেখানো হবে সেটা আমরা জানি না। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো এর বিশাল আকারের বাজেট ঘাটতি। ইতিমধ্যে তারল্য সংকট এবং উচ্চ খেলাপি ঋণে জর্জরিত দেশের
ব্যাংকিং খাত থেকে সরকার যদি ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তবে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবাহ সংকুচিত হতে বাধ্য। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিমধ্যে 4.7% মতো ঐতিহাসিক নিম্ন স্তরে নেমে এসেছে। প্রস্তাবিত বাজেটের অতিরিক্ত ঋণ নির্ভরতা উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাট বাধা হবে। মাননীয় স্পিকার, বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এনবিআর কে সংগ্রহ করতে হবে 6 লক্ষ কোটি টাকা। বিগত বছরগুলিতে প্রকৃত কর আদায় চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এনবিআর কে লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত প্রায় 2.45 লাখ কোটি টাকা সংগ্রহ করতে হবে, যা অর্থনৈতিক মন্দা ও কর প্রশাসনের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে কোনোভাবেই সম্ভব না। মাননীয় স্পিকার, বিএনপির 31 দফার নম্বর 15 পয়েন্ট একটু পড়তে চাইছি। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক সংস্কার কমিশন গঠন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় কোথাও সংস্কার কমিশনের কথা কিন্তু আমরা শুনিনি। আরেকটি স্বপ্নভঙ্গ। মাননীয় স্পিকার, রাজস্বের এই আকাশচুম্বী ঘাটতি মেটাতে বাজেটে মূল্য সংযোজন কর, ভ্যাট ও পরোক্ষ করের উপর অন্যায্য জোর দেওয়া হয়েছে, যা অতিরিক্ত সংগৃহীত রাজস্বের 41.2% পূরণ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই পরোক্ষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপরে এক নির্মম আঘাত হবে। বাজেটের পরের দিন দাম বাড়ার কিছু নাই, কারণ গত 2 মাস ধরেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মাননীয় স্পিকার, বিখ্যাত অর্থনীতিবিদদের গাণিতিক রিগ্রেশন মডেলের বিশ্লেষণ থেকে প্রমাণিত হয়েছে বাজেট ঘাটতি 1% বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি 0.5% বৃদ্ধি পায়। যদি বাজেটের ঘাটতি জিডিপি 5.5% অতিক্রম করে এবং সরকার থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বাজারে টাকা সরবরাহ বাড়িয়ে দেয়, তবে 9% উপর বিদ্যমান মূল্যস্ফীতি আগামী বছরের সাধারণ মানুষের নাগালের কতটা বাইরে চলে যাবে এটা বুঝতে বাকি নেই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা একটু বলবো। আমি বাংলাদেশের সর্ব উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সন্তান। স্বাধীনতার পর দেবীগঞ্জ উপজেলায় প্রথম একজনকে মহান জাতীয় সংসদে কথা বলছে। স্বাধীনতার পূর্বে আমার দাদা গহিরউদ্দিন প্রধান দেবীগঞ্জ থেকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিল, দেবীগঞ্জের সন্তান হিসেবে। ইনফ্যাক্ট পঞ্চগড়কে আমরা ল্যান্ড অফ স্পিকার্স বলি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাদের পঞ্চগড় জেলার অনেক মাননীয় সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছে। মাননীয় স্পিকার, দেবীগঞ্জ সহ বোদা, পঞ্চগড় সদর, আটোয়ারি, তেঁতুলিয়া উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। রংপুর বিভাগে কোনো বন্দর নগরী নেই, পর্যটন নগরী নেই, গোপালগঞ্জ নেই, বগুড়াও নেই। রংপুর বিভাগ বরাবরের মতোই অবহেলিত। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু এই বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। বছরের পর বছর পরিত্যক্ত বিমানবন্দর লালমনিরহাট এবং ঠাকুরগাঁয় এটা চালু করার দৃশ্যমান উদ্যোগ নেই। ভারত থেকে চিনি আমদানি করার সহজহীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন সরকার সমস্ত চিনিকল বন্ধ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, I want 2 minutes time. It's my main. মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিটে শেষ করুন। একটু পরেই আজান হবে। Very much obliged. মাননীয় স্পিকার, ভারত থেকে চিনি আমদানি সহজ করার হীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের ঐতিহ্যবাহী চিনিকলগুলো বন্ধ করে দিয়েছিল। রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধার চিনিকল, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল এবং আমার নিজ জেলা পঞ্চগড় চিনিকলটি চালু করার কোনো রিফ্লেকশন এই বাজেটে আমি দেখিনি। মাননীয় স্পিকার, রংপুর বিভাগে দৃশ্যমান কোনো মেগা প্রকল্প নেই। মাননীয় স্পিকার, এখানে সবার একটি এলাকা আছে। মাননীয় স্পিকার, আমার 2টি এলাকা, একটা পঞ্চগড়, একটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
আইন ও বিচার বিভাগের জন্য 2187 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। প্রতি বছর বাজেটে বিচার বিভাগের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয় শক্তিশালী বিচার বিভাগ গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেটে মোট বাজেটের 1% কম। আমরা বিদেশি বিনিয়োগ আশা করছি, বিনিয়োগকারীরা প্রথমেই এসে জিজ্ঞেস করবে বিনিয়োগের সেফটি সিকিউরিটি আছে নাকি, তারা লয়ারকে খুঁজবে। খুবই দুর্ভাগ্যের সাথে দুঃখজনক এখানে উপস্থিত আছেন অনেক ব্রিলিয়েন্ট লয়ার্স ট্রেজারি বেঞ্চে, কিন্তু আইনজীবীদের জন্য একটা টাকাও বরাদ্দ নেই। মাননীয় স্পিকার, আমি আইনজীবীদের স্কিল ডেভেলপমেন্ট, আইনজীবীদের বসার জন্য ভবনের বরাদ্দ রাখার, বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। শিক্ষানবিশ আইনজীবী, নবীন আইনজীবী, প্রবীণ আইনজীবীদের জন্য প্রণোদনা এবং ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি এবং আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি যারা নিরলসভাবে কাজ করছেন বিচারপতিদের রেমুনারেশন বৃদ্ধি করারও দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার দাদা জনাব গমির উদ্দিন প্রধান পূর্ব পাকিস্তান পরিষদের স্পিকার ছিলেন। আমি তার সংসদ পরিচালনা অনেকবার দেখেছি। আমার পিতা বিরোধী দলের উপনেতা ছিলেন। আশা করি আপনি দাদার নাম রাখতে পারবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ।